হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা WBHA টেস্ট পেপারের সেকেন্ড পেজ, ঠিক আছে? 2 নাম্বার পেজ দেখতেই পাচ্ছ, নলহাটি হাই স্কুল ফর গার্লস। তো আগের দিনকে আমরা প্রথম পেজের MCQ সলভ করেছি, আজকে সেকেন্ড পেজের MCQ সলভ করব। একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে মন দিয়ে। চলো শুরু করা যাক। একটি স্থির আধান তৈরি করে কি? দেখো, স্থির আধান সে তো চলছে না, তাই না? তাহলে স্থির আধান যদি হয় তাহলে কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র কাজ করে, কিন্তু যদি কোনো মুভিং চার্জ হয়, মানে আর এই আধানটায় যদি ভি বেগে এগিয়ে যায়, তখন কিন্তু চৌম্বক ক্ষেত্রও উৎপন্ন করবে, চৌম্বক ক্ষেত্রও কিন্তু তৈরি করবে, ঠিক আছে? 2 নাম্বার, অসীম দূরত্ব থাকা +1 মাইক্রোকুলম আর +5 মাইক্রোকুলম দুটি আধানের মধ্যে একে অন্যের ওপর প্রযুক্ত বলের অনুপাত কত? দেখো, তোমরা যখন কুলম্বের সূত্র পড়েছিলে তখন কি পড়েছিলে? এইটা Q1 আর এইটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব আর এদের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক বল। এই পারস্পরিক কথাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে একজন আরেকজনের ওপরে যে বল প্রয়োগ করছে সেটা হয়েছিল কি Q1 Q2 বাই R²। হ্যাঁ স্যার, পেয়েছিলাম, ঠিক কিনা? তাহলে এই যে বলটা, এইটাই তো একজন আরেকজনের উপরে প্রয়োগ করছে। এর ওপর যে বল, এর ওপর সে একই বল প্রয়োগ করছে। তাহলে এই যে বলের অনুপাত, সেটা কত হবে? 1:1, 1:1। ওকে। 3 নাম্বার, একটি ধাতব তারের উষ্ণতা বাড়ালে এর রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল কি হবে? দেখো, যদি কোনো একটা ধাতব তারের উষ্ণতাকে বাড়াও তাহলে রো বাড়বে, অর্থাৎ রোধাঙ্ক বাড়বে, কিন্তু পরিবাহিতাঙ্ক σ=1/ρ, সেটা কি হবে? কমবে। তাহলে একজন বাড়ছে একজন কমছে, তাহলে এদের দুজনের যদি গুণফল করা হয় তাহলে সেই জিনিসটা কি থাকবে? ধ্রুবক থাকবে, অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে। তারপরে, নিম্নলিখিত কোনটির ওপর একটি সুষম চৌম্বক ক্ষেত্র কোনো বল ক্রিয়াশীল হয় না? একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনটি রাখলে কোনো বল কাজ করে না? দেখো, একটা কথা বলি, তড়িৎবাহী লুপ কিন্তু চৌম্বকের মতো আচরণ করে। তাহলে একটা চৌম্বক ক্ষেত্রে অন্য চৌম্বককে গিয়ে রাখলে তার উপর তো বল প্রয়োগ হবেই। চৌম্বক দ্বিমেরু, এটাও তো চৌম্বক, কথাতেই তো আছে চৌম্বক, তাহলে অন্য একটা চৌম্বককে আমি নিয়ে গিয়ে রাখছি, সেখানেও বল প্রয়োগ হবে। তড়িৎবাহী পরিবাহী যখন চার্জ মুভ করছে, এই যে একটু আগেই বললাম, চার্জ যখন মুভ করে তখনও কিন্তু তার চারিপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে সেটাও একটা চুম্বকের মতো আচরণ করবে। তাই তাকে যখন আমি কোনো একটা নর্থ পোল আর সাউথ পোলের মাঝে গিয়ে রাখবো, তখন কিন্তু তার উপরও একটা বল কাজ করবে। এখানে যদি একটা আমি ওয়্যার রেখে দিই, তাহলে তার উপর বল কাজ করবে না? আমরা তো পড়েছিলাম তার রাশিমালা, BIL, F=BIL, তাই না? তাহলে সবগুলোর ওপরেই কিন্তু বল ক্রিয়াশীল হবে, শুধু তড়িৎ দ্বিমেরুর ওপর কোনো বল কাজ করবে না, কারণ তড়িৎ দ্বিমেরু কিন্তু চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে না। এটা -Q, এটা +Q, এটা একটা তড়িৎ দ্বিমেরু, এ কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে না। ওকে, নেক্সট পেজ। M পাক সংখ্যা A ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কুণ্ডলীর মধ্যে I অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা পাঠানো হলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামকের মান কত হবে? দেখো, চৌম্বক ভ্রামক PM = কারেন্ট ইন্টু এরিয়া, আর যদি M পাক থাকে তাহলে M ইন্টু কারেন্ট ইন্টু এরিয়া, তাহলে MIA, এটা হয়ে যাবে উত্তর। এটা ডাইরেক্ট ফর্মুলা। ওকে। তারপরে, একটি জেনারেটরে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? জেনারেটরে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করতে গেলে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম লাগবে, এটা মনে রেখে দেবে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। পাক সংখ্যা দ্বিগুণ করলে একটি সলিনয়েডের সাবেশাঙ্ক কত পরিবর্তন হবে? দেখো, এটা জানতে গেলে আগে সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালাটা জানতে হবে। তো দেখো, L = আমরা লিখি সলিনয়েডের সাবেশাঙ্ক L = μ0 n² AL, μ0 n² AL। এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এবার দেখো, বলছে পাক সংখ্যা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এনের জায়গায় তুমি কি লিখবে? 2 লিখবে। তাহলে পাক সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে এনের জায়গায় 2, তার মানে এই এনের জায়গায় 2 লিখলে আমি এটা এরকম লিখতে পারি, বলো, L ভ্যারিজ অ্যাজ n²। তাহলে n যদি 2 হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 2² 4, তাহলে L কত হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, তাই না? L হয়ে যাবে কিন্তু 4 গুণ। ওকে। তারপরে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার ওপর, তা হলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কার ওপর নির্ভর করে না? তো উত্তর কি হয়ে যাবে? দেখো, কম্পাঙ্কর ওপর বেগ নির্ভর করে, কারণ তুমি V = n ল্যামডা ফর্মুলা তো জানো। তরঙ্গ দৈর্ঘ্যের উপরও নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির ওপরও নির্ভর করে, তাহলে প্রাবল্যের ওপর নির্ভর করে না, প্রাবল্যের ওপর নির্ভর করে না বেগ। দুটি সমতল দর্পণ ও কোণে, আচ্ছা এটা মনে হচ্ছে ভুল আছে, এটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক আছে। 1 মিনিট দাঁড়াও, একবার পড়ি তো। দুটি সমতল দর্পণ ও কোণে আনত একটি আলোকরশ্মি উভয় দর্পণে পরপর দুবার প্রতিফলনের পর আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। থিটার মান, এটাও থিটা কোণে আনত একটি আলোকরশ্মি উভয় দর্পণে পরপর দুবার প্রতিফলনের পর
আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। এর মান কত? থিটার মান কত? আচ্ছা, থিটা হবে এক্ষেত্রে 90 ডিগ্রি, কারণ দুটো সমতল দর্পণকে তুমি এরকমভাবে রেখে দিয়েছো, এরকমভাবে দুটো সমতল দর্পণকে তুমি রেখে দিয়েছো। একটা আলোক রশ্মি এসে প্রথমে এখানে পড়বে, তারপরে কি হবে, আলোক রশ্মিটা এখানে যাবে, এখানে প্রতিফলনের পর দুবার পরপর প্রতিফলনের পর আবার সমান্তরালভাবে নির্গত হবে। এইটা তখনই ঘটে যখন এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এদের মধ্যে যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হয়ে যাবে কিন্তু উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট পেজে যাই। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মধ্যে অঙ্কিত লেখচিত্রটি কেমন হবে? দেখো, ফর্মুলা কি হয়, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, তো আমরা যদি ভি ভার্সেস ইউ গ্রাফ প্লট করি, তাহলে সেই গ্রাফের প্রকৃতি হবে কিন্তু পরাবৃত্তাকার। ওকে, গ্রাফের যে প্রকৃতি হবে সেটা হবে পরাবৃত্তাকার। আলোক তড়িৎ ক্রিয়ায় প্রতি সেকেন্ডে নিঃসৃত ইলেকট্রনের সংখ্যা কত? মানে সংখ্যা, কত বলছি, কার ওপর নির্ভর করে? দেখো, শুধুমাত্র আলোর তীব্রতার ওপর এখানে নির্ভর করবে, বাকিগুলোর ওপর এখানে নির্ভর করবে না, এইগুলোর ওপর নির্ভর করবে না, ঠিক আছে? আলোর তীব্রতার ওপর নির্ভর করবে প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন বেরিয়ে আসবে। ওকে, দেখো, ধাতুর কার্য অপেক্ষক, ধাতুর কার্য অপেক্ষকের উপর কী নির্ভর করবে? যে কত কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, সেই সূচনা কম্পাঙ্কের মানটা কিন্তু ধাতুর কার্য অপেক্ষকের উপর নির্ভর করবে। যদি কার্য অপেক্ষক বেশি হয় তাহলে সূচনা কম্পাঙ্কের মানও বাড়বে, যদি কার্য অপেক্ষক কম হয় তাহলে সূচনা কম্পাঙ্কের মানও কমবে। কারণ তোমরা জানো ডাব্লু নট ইকুয়াল টু এইচ নিউ নট, এই নিউ নটটা তো সূচনা কম্পাঙ্ক না। তাহলে বোঝা গেল কি বললাম? কিন্তু প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন বেরিয়ে আসবে ধাতুপৃষ্ঠ থেকে তা নির্ভর করবে আলোর তীব্রতার সঙ্গে। ওকে, বা আলোর তীব্রতার উপর। যত তীব্রতা বাড়বে তত ইলেকট্রনের সংখ্যাও কিন্তু, ফটো ইলেকট্রনের সংখ্যাও কিন্তু প্রতি সেকেন্ডে বাড়বে। কোয়েশ্চেন নাম্বার 12, হাইড্রোজেন পরমাণুর মুখ্য কোয়ান্টাম সংখ্যা এনের মান বাড়লে পরপর দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য কী হবে? দেখো, এটা আমরা সবাই জানি যে ইএন ভ্যারিজেস 1/n²। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি বাড়ে তাহলে শক্তি কী হবে? কমছে। তাহলে আমি যত কোয়ান্টাম সংখ্যা বাড়াবো শক্তি কমছে, তাহলে শক্তির পার্থক্যও কমবে। তাহলে আমরা যদি কোয়ান্টাম নাম্বার বাড়াই, ঠিক আছে, আমরা যদি উপরের কক্ষপথগুলিতে যাই, উপরের স্তরগুলোতে যাই, তখন কি দেখব? যে শক্তি পার্থক্যটা কিন্তু কম হচ্ছে। আর নিচের স্তরগুলোতে কি দেখব? যে শক্তির পার্থক্য বেশি হচ্ছে। তাহলে কি হবে? কমবে। ওকে, অর্ধপরিবাহীর পরিবাহিতার জন্য দায়ী কারা? ভেবে উত্তর দেবে। অর্ধপরিবাহীর পরিবাহিতার জন্য দায়ী কারা? ইলেকট্রন এবং হোল উভয়ই, তাই না? ওকে, তারপরে 14 নম্বর কোশ্চেন, সংকেত তরঙ্গের সঙ্গে বাহক তরঙ্গের সমন্বয়ের পদ্ধতিকে কী বলে? এটা আগের পেজেও ছিল, কোশ্চেনটা একটু ঘুরিয়েছিল। একে বলা হয় মডিউলেশন, তাই না? সংকেত তরঙ্গকে যখন বাহক তরঙ্গের ওপরে চাপিয়ে দেওয়া হবে সেটাকে বলা হবে কিন্তু মডিউলেশন। কারণ বাহক তরঙ্গ অনেক দূর পর্যন্ত যেতে পারে না, যার ফলে কি করা হয়, সংকেত তরঙ্গ অনেক দূর পর্যন্ত যেতে পারে না, যার ফলে সংকেত তরঙ্গ কী করা হয়, বাহক তরঙ্গের ওপরে চাপিয়ে দেওয়া হয়, দিয়ে বাহক তরঙ্গকে নিয়ে যায়। বোঝা গেল কি বললাম? ওই যে পদ্ধতিটা, যে সংকেত তরঙ্গকে বাহক তরঙ্গের সঙ্গে সমন্বয় করার যে পদ্ধতি, সেটা কি বলা হয়? মডিউলেশন। বোঝা গেল? মডিউলেশন। ওকে,